পাঞ্জাবিটা? আরে জানি তোমাদের সবার জানতে ইচ্ছা করছে যে এত সুন্দর আর নিখুঁত ডিজাইন আমি এই পাঞ্জাবিটার উপর ফ্যাব্রিক কালার দিয়ে কি করে করলাম। সেটাই আজকে সবটা তোমাদের ডিটেলসে বলবো, আর সাথে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তবে একটা ডিসক্লেমার, আজকের ভিডিওটা পুরোটাই বাংলায় হতে চলেছে। এরকম বাংলার ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো সবার প্রথমে তোমাদের সবাইকে বলে দিই যে ফ্যাব্রিক পেন্টিং করার সময় তোমাদের কি কি জিনিস অবশ্যই সাথে রাখতে হবে। সবার প্রথম একটা কিউটিপ তুলি, যেটা 0, 00 বা 000 হতে পারে। আর এখানে আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, হোয়াইট কালারের। আর অবশ্যই মিডিয়াম 1 বলে একটা সলিউশন পাওয়া যায়, যেটা তোমরা দেখছো, এইটাও লাগবে। এরকম একটা ছোট্ট মেজারিং কাপ নিতে পারো, যার মধ্যে আমি কালার আর মিডিয়াম 1টাকে মিক্স করব। পাঞ্জাবিতে যে যে কলকাগুলো আমি করেছি সবগুলো ডিটেলস এই কাপড়টায় আমি করে দেখাবো। দ্বিতীয় জিনিস, এটা মাথায় রাখা খুব জরুরি, যখন তোমরা কাপড়ের ওপর রং করবে তখন পিছনের দিকে রং ছড়িয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, সেটা দেখতেও খারাপ লাগে। সেটা আটকানোর জন্য একটা মোটা কার্ডবোর্ড বা যে কোনো মোটা কোনো জিনিস কাপড়ের ভেতরে এইভাবে ঢুকিয়ে নেবে। তারপর তার উপর থেকে যখন রং করবে, রং যদি ছড়িয়েও যায় কিন্তু পিছনের কাপড়ে লেগে যাবে না। এবারে বলি কি কাপড় ব্যবহার করবে। ফ্যাব্রিক পেন্টিং করার জন্য সবথেকে ভালো কাপড় হলো কটনের কাপড়, অর্থাৎ সুতি। এরকম কোনো কাপড়ের পাঞ্জাবি তোমরা কোনো লোকাল স্টোর বা কোনো অনলাইন মার্কেট থেকেও কিনতে পারো। এবারে বলি রঙের মিশ্রণটা সঠিকভাবে তোমরা কিভাবে বানাবে। প্রথমে একটা মেজারিং কাপ নিয়ে নাও, তার মধ্যে কিছুটা পরিমাণ মিডিয়াম 1 নিতে হবে, অতিরিক্ত নেবে না, না হলে কালারটা খুবই পাতলা হয়ে যাবে। বলে রাখি, বাজারে 2 রকমের মিডিয়াম পাওয়া যায় কাপড়ে পেন্টিং করার জন্য, মিডিয়াম 1 আর মিডিয়াম 2। মিডিয়াম 1 ইউজ করা হয় যখন অ্যাক্রিলিক কালারের গাঢ়ত্ব একটু বেশি হয়, সেই গাঢ়ত্বকে একটু কম করার জন্য। আর মিডিয়াম 2 ইউজ করা হয় যখন অ্যাক্রিলিক কালার পাতলা হয়, তখন সেটাকে একটু গাঢ় করার জন্য। দুটোরই কাজ সমান, দুটোই রঙকে কাপড়ের সঙ্গে ভালোভাবে আটকে থাকতে সাহায্য করে। এইবার এই মিডিয়াম 1টার সঙ্গে যথেষ্ট পরিমাণ অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা নয় এবং খুব বেশি গাঢ় নয়, একটা মিডিয়াম সলিউশন আমাদের তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রঙের মিশ্রণ একেবারে তৈরি কাপড়ের ওপর পেন্ট করার জন্য। এই যে তোমাদের বলেছিলাম, এই ছোট্ট কাপড়টার উপর আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে করে দেখাবো, যাতে তোমরাও নিজেরা বাড়িতে বসে এমন ডিজাইন করে তুলতে পারো। প্রথমে একটা লোটাস শেপ দেখাবো, যেটা এই পাঞ্জাবিতে আমি বেশ কয়েক জায়গায় ইউজ করেছি। এমনিও এই লোটাস শেপটা খুব সুন্দর লাগে দেখতে যখন যে কোনো রকম কলকা করা হয়। চলো দেখে নিই। প্রথমেই মাঝে একটা ফোলা পাপড়ি করতে হবে, তার দুধারে দুটো সরু সরু পাপড়ি এবং নিচের দিকে দুটো ফোলা ফোলা পাপড়ি। এইভাবেই আমাদের লোটাসটা তৈরি হয়ে যাবে। আর নিচের দিকে এর ডাটিটা তো করতেই হবে, আর করে দেব একটা পাতা আর একটু স্পাইরাল টাইপের ডিজাইন। ব্যাস, দেখলে কি সহজে আমরা এত সুন্দর একটা লোটাস ডিজাইন করে নিতে পারি। শুধু কি লোটাসটা করলে হবে, তার সাথে তো 2-1টা কুড়িও তো করতে হবে। এই দেখো, এইভাবে ছোট্ট করে কয়েকটা কুড়ি, পাতা এবং অন্যান্য ছোট ছোট ডিজাইন তোমরা আশেপাশে করে একটা ভরাট করে জায়গা তৈরি করতে পারো। দেখো, এইখানে এই বক্সটার মধ্যে আমি শুধু এই দুটো ডিজাইন দিয়েই পুরো বক্সটাকে ভর্তি করেছি, আর বক্সটা কতটা সুন্দর লাগছে। এই বক্সটার মধ্যে আরও একটা ছোট্ট কলকা ডিজাইন আছে, যেটা আমি বক্সটাতে করেছি। আরও এই পাঞ্জাবিতে অনেকবারই আমি ওই ডিজাইনটা করেছি, দেখে নাও কিভাবে করলাম। আরেকটা কথা তোমাদের বলে রাখি, রং করতে করতে তুলি শুকিয়ে এলে কখনোই জল ব্যবহার করবে না, পারলে একটু মিডিয়াম 1 মিক্স করে নেবে, না হলে কিন্তু পরে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার চলো এই ডিজাইনটা আমি কি করে করলাম সেইটা দেখাই। এটা তো ভীষণই সোজা, দেখো খুব সহজেই বুঝতে পারবে। কলকা করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। ছোট ছোট কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনকে একসঙ্গে এক জায়গায় করলেই খুব সুন্দর একটা কলকা তৈরি করা যায়।
তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত ইজি করে কলকাগুলো করেছি। তোমরাও করতে পারবে খুব সহজেই। ভিডিওটা ভালো করে দেখো। এবার চলো এই ধারের ছোট্ট ডিজাইনটা তোমাদেরকে করে দেখাই। আচ্ছা, এটা তো সত্যি অনেকেরই এটা ভয় থাকে যে কোনো কাপড়ের ওপর রং দিয়ে পেন্টিং করলে সেটা তো পরে ওয়াশ করলে বা খুব রগড়ে ধুলে হয়তো উঠে যাবে, বা একবার দুবার পরার পর সেটা উঠে যাবে। কিন্তু না, এটা একটু ভুল না। তোমরা যদি ঠিকভাবে ঠিক নিয়ম পালন করে রংটা করো তাহলে ওটা অনেক দিন স্থায়ী হয়। আর একটু ভালো করে ওয়াশ করলে, অর্থাৎ হালকা হাতে ওয়াশ করলে কাপড়টা অনেক দিন ভালো থাকে, রঙও ভালো থাকে, অনেক দিন ঠিকঠাক থাকে। তোমরা যদি কিভাবে কাপড়টাকে ওয়াশ করতে হবে বা ওয়াশ করলে কি রং উঠে যাবে নাকি থাকবে, এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তোমরা আই বাটনে উপরে ক্লিক করে দেখতে পারো। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এইবার চলো এই কলারের এখানে এই কলকাটা দেখাই। এই কলকাটার শেপটা অনেকটা বাংলা অক্ষর তয়ের মতো, দেখো তোমরাও করতে পারবে। এবার বলি, যখন রংটা পুরোটা হয়ে যাবে তখন সেটাকে 1 থেকে 2 দিন রোদে হোক বা ঘরের মধ্যে হাওয়াতে হোক তোমরা ভালো করে ওটাকে শুকিয়ে নেবে। শুকিয়ে যাওয়ার পর কাপড়টাকে উল্টো করে আরেকটা কাপড় দিয়ে ঢেকে তোমরা সেটাকে ভালো করে আয়রন করে নেবে 1 থেকে 2 বার। তাহলে কি হবে, রংটা ভালোভাবে কাপড়ের সাথে আটকে যাবে। কারণ তোমরা জানোই অ্যাক্রিলিক কালারে একটুখানি রাবারি ফিনিশ থাকে। তোমরা যখন সেটাতে হিট দেবে হালকা করে, তখন সেই রাবারটা হালকা গলে গিয়ে কাপড়ের সাথে ভালোভাবে আটকে যাবে। এরপর রগড়ে ধুলেও কাপড় থেকে রং উঠবে না। এই দেখো, এই কলকাটা আমি করে ফেলেছি আর ক্যামেরাই অন করতে ভুলে গেছি। যাই হোক, এতক্ষণ দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে এই কলকাটা কিভাবে করতে হবে। তাও আমি আরেকবার তোমাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন প্রথমবার পাঞ্জাবিতে রং করবে তখন প্রথমেই পাঞ্জাবিতে রং না করে এরকম ছোট্ট কোনো রুমালের ওপর ট্রাই করে দেখতে পারো। 1-2 বার প্র্যাকটিস করার পর যখন দেখবে ঠিকঠাক হচ্ছে তখন মেন পাঞ্জাবিতে রংটা করো। আর রংটা করার আগে যদি তোমরা হালকা হাতে বা ফ্রি হ্যান্ডে যদি তোমরা ড্রয়িংগুলো না করতে পারো তাহলে স্কেল, পেন্সিল, কম্পাস আর এরকম ছোটোখাটো গোল আকৃতির জিনিসগুলোকে তোমরা ব্যবহার করতে পারো। পেন্সিলের সাহায্যে প্রথমে এঁকে নেবে, তারপর তার উপরে কালার করবে, তাহলে দেখবে ব্যাপারটা আরও সোজা হবে। এই ফ্যাব্রিক প্রিন্টিং সংক্রান্ত যদি তোমাদের আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি উত্তর দেব।